হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুবই আনন্দে আছো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই সুস্থভাবে সুন্দরভাবে এই জীবনটা তোমরা কাটাও, অনেক উন্নতি করো জীবনে। তো ক্লাস 12-এর বিভিন্ন টপিক একটু আলোচনা করে দিচ্ছি, যাতে পরীক্ষার লাস্ট মোমেন্টে রিভিশনটাও খুব ভালোভাবে হয় এবং যা কিছু না বোঝা খুব ভালোভাবে যাতে বুঝতে পারো। তো সেরকমই একটা বিষয়, তোমাদের দুটো নাটক আছে, বিভাব তার মধ্যে প্রথমটা, দ্বিতীয়টাও দেব। সৌম্যমিত্রের লেখা একটা একাঙ্ক নাটক বিভাব, যেটার আজকে একটা সম্পূর্ণ আলোচনা এবং মূল বিষয়। একটা তো আছে বিষয় সংক্ষেপ, যে পুরো নাটকটায় কি বলা হয়েছে একটা সাম আপ করে, এবং এর অন্তর্নিহিত অর্থ, এই পুরোটা নিয়েই একটা বিস্তৃত আলোচনা। মন দিয়ে ভিডিওটা দেখো, আশা করি খুব কাজে লাগবে। এবং প্রশ্নোত্তর সেটা নিয়েও আসছি, ভিডিওর একদম শেষে দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো শুরু করো। একটা একাঙ্ক নাটক হচ্ছে, যেটা তোমরা আজকে পড়ছো, বহুরূপী, সেটাই সৌম্যমিত্রের লেখা, সৌম্যমিত্র পরিচালিত বহুরূপী নাট্যগোষ্ঠীর একটি অসামান্য উপস্থাপনা। নাটকটির চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই মঞ্চে উপস্থিত হন। প্রতিষ্ঠাতা সৌম্যমিত্র গোষ্ঠীর সূচনা পর্ব থেকেই তার সঙ্গে জড়িত অন্যতম সদস্য অমর গাঙ্গুলি এবং সৌম্যমিত্রের স্ত্রী তথা বৌদি তৃপ্তি মিত্র হলেন নাটকটির তিনটি কুশীলব। সৌম্যমিত্র এবং তৃপ্তি মিত্র এমনি বাস্তব জীবনেও কিন্তু স্বামী স্ত্রী, তো সেভাবেই তারা উপস্থিত হয়েছেন এখানে। কুশীলব মানে নাটকের ক্যারেক্টারদের বলা হয়। বিভাব নাটকের সূচনায় সাদা আলোর মঞ্চের উপরে একা দাঁড়িয়ে থাকা সৌম্যমিত্র দর্শকদের উদ্দেশ্যে প্রায় বক্তৃতার ঢঙে কথা বলেন। নাটকটা পড়েইছো, যদি না পড়ে থাকো বলবো ভালোভাবে পড়ো, এবং যদি সেটারও সময় না পাও পুরো নাটকটা লাইন বাই লাইন পড়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, তোমরা প্লিজ সেটা গিয়ে চেক করতে পারো। আর এছাড়াও না, আমি এই ভিডিওর পাশাপাশি আমার বিভিন্ন টপিকের ওপর লেখানো প্রশ্নোত্তর, যেগুলো ব্লগ আকারে লেখানো আছে, তারপরে অন্য আলোচনা অন্য টপিকের ওপর তোমাদের কমিউনিটি পোস্টেও আমি দিচ্ছি। তো রেগুলার বেসিসে ফলো করো, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। এছাড়া ভিডিও সেকশনে গিয়ে দেখলে সবই তোমরা পেয়ে যাবে। তো তার সেই বক্তৃতায় উঠে আসে গ্রুপ থিয়েটার বা অন্য ধারার নাটকে অভিনয়ের ক্ষেত্রে নানা সমস্যা ও অভাবের কথা। এর পরিপ্রেক্ষিতে তিনি নাটকটির নাম বিভাব না হয়ে অভাব হলে ভালো হতো বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি পেশাদারি মঞ্চের তুলনায় গ্রুপ থিয়েটারের প্রতি সরকারের বিমাতৃসুলভ আচরণের কথা উল্লেখ করেন। তবে শুধু নাটকের প্রতি ভালোবাসা থেকে এই সংকট থেকে বেরোনোর জন্য বিকল্প নাট্যরীতির কথাও বলেন সৌম্যমিত্র। পুরনো বাংলা নাটকে কিংবা উড়ে দেশের যাত্রায় অথবা মারাঠি তামাশায় যে ভঙ্গির সাহায্যে উপকরণের অভাবকে ঢেকে অভিনয়ের চেষ্টা করা হতো, তিনি সেখান থেকে প্রেরণা খোঁজেন। মূল বিষয়টা, যেহেতু নাটকটা অনেকটা বড়, মূল বিষয়টা কি, মানে কি কি বিষয় এখানে কথা বলা হয়েছে সেটা আগে বলে নিই, তারপরে মূল বক্তব্যটায় আসছি। ভালো করে শোনো, বুঝতে পারবে। যদিও শহরের ইংরেজি জানা লোকেরা এই রীতিকে গ্রহণ করবে কিনা সেই ভাবনা তাকে দ্বিধায় ফেলে, কিন্তু রাশিয়ান চিত্র পরিচালক আইজেনস্টাইন এর লেখায় ভঙ্গি সর্বস্ব জাপানি কাবুকি থিয়েটার নিয়ে সাহেবের উচ্ছ্বাস সৌম্যমিত্রকে সাহস যোগায়। ওই নাট্যরীতির দ্বারা প্রভাবিত হয়ে ভঙ্গি নির্ভর এবং কল্পনা সমৃদ্ধ নাট্যরীতির প্রয়োগে উদ্যোগী হন সৌম্যমিত্র। যে জিনিসপত্র না থাকলেও শুধুমাত্র ভঙ্গিমা এবং যাকে আমরা বলি এক্সপ্রেশন, তার দ্বারা কিভাবে নাটক উপস্থাপন করা যায় সেটাও তিনি ভাবতে থাকেন, যেহেতু জিনিসপত্রের অভাব, টাকা পয়সার অভাব। নাটকের কুশীলবরা অভিনয় শুরু করেন। অমর গাঙ্গুলি বাড়ির দরজায় কড়া নেড়ে সৌম্যমিত্র তার খোঁজ করেন। অমর তাকে উপরে আসার পথ বলে দেন। সৌম্যমিত্র দোতলায় উঠে জানান নাট্যদলের সম্পাদকের ইচ্ছাতে হাসির নাটক করার রসদ খুঁজতেই তিনি সেখানে এসেছেন, কারণ তার দারুণ চাহিদা বক্স অফিসে। এই নাটকটা সিঁড়িতে ওঠার আওয়াজ করে, সিঁড়িতে ওঠার ভঙ্গিমা করে তিনি দেখান। নাটকটা যদি ডিটেলসে পড়ো দেখতে পাবে, এছাড়া আমার ভিডিওতেও বলেছি তখন এগুলো। এসব বলতে বলতেই তারা অন্য ঘরে যান। শুধু ভঙ্গির সাহায্যেই যাওয়া বা চেয়ারে বসার বিষয়টি ফুটিয়ে তোলা হয়, যেটা বলছিলাম। আদতে কিন্তু না তিনি চেয়ারে বসছেন, না তিনি উপরে উঠছেন, পুরোটাই ভঙ্গিমা। আমরা এটা করা আমরা বসলাম, জল খেলাম, এই ভঙ্গিমা, আদতে কিছুই নেই। এইভাবে দুজন সিগারেট খাওয়ার ভঙ্গি করে। এর মধ্যে চা হাতে মঞ্চে প্রবেশ ঘটে বৌদি অর্থাৎ তৃপ্তিমিত্রের। অমর গাঙ্গুলি সৌম্যমিত্রের আসার উদ্দেশ্য ব্যাখ্যা করে তৃপ্তিমিত্রকে। সৌম্যমিত্র বিশেষ ভঙ্গিতে চেয়ারে বসার অভিনয় করে জানতে চান তাদের হাসি পাচ্ছে কিনা।
কিন্তু অমর গাঙ্গুলি ও বৌদি একত্রে জানান যে তাদের হাসি পাচ্ছে না। অমর গাঙ্গুলি বলেন, কোনো গল্প ছাড়া, হিউম্যান ইন্টারেস্ট অথবা পপুলার অ্যাপিল ছাড়া ঠিকঠাক হাসি পাওয়া সম্ভব নয়। তখন বৌদি প্রস্তাব দেন, যেহেতু পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম, তাই তাদের একটি লাভ সিন অর্থাৎ প্রেমের দৃশ্য অভিনয় করা উচিত। বৌদির নির্দেশে শম্ভু মিত্র এবং অমর গাঙ্গুলি কল্পিত চেয়ার টেবিলগুলিকে মঞ্চের একপাশে সরিয়ে দেন। এরপর চলে নায়ক নায়িকা নির্বাচনের পালা। তৃপ্তি মিত্র নিজেই নায়িকা হন এবং তার ইচ্ছাতেই নায়ক হন শম্ভু মিত্র। এরপরে বৌদি তৃপ্তি মিত্র প্রস্তাব দেন যে নায়িকা কলেজ থেকে আসার সময় রাস্তায় নায়কের সঙ্গে তার ধাক্কাধাক্কি হবে। প্রস্তাব অনুযায়ী দৃশ্যটি অভিনীত হয়। এই সময় নায়িকা নায়কের গালে চড় বসিয়ে দেন। শম্ভু মিত্র এরকম দৃশ্যের আকস্মিকতা মন্তব্য করেন, এ বড় জখমি লাভ সিন। নেপথ্যে রবীন্দ্রনাথের মালতী লতা দোলে গানটি ফিল্মি কায়দায় ন্যাকা ন্যাকাভাবে গাওয়া হয়। শম্ভু মিত্র এতে বিরক্তি প্রকাশ করলে নেপথ্যের হারমোনিয়াম বাদক জানিয়ে দেন যে শুধু নান্দনিকতার দিকটি দেখলে হবে না, ব্যবসাও দেখা দরকার। অমর গাঙ্গুলি অবশ্য এই দৃশ্য দেখেও বলেন যে তার হাসি পাচ্ছে না। শম্ভু মিত্র একই মত প্রকাশ করেন, মানে একটা নাটক করার চেষ্টা করছেন কিন্তু বিষয়টা হয়ে উঠছে না, কোনো বিষয় সাবজেক্টটাই তারা চুজ করে উঠতে পারছে না, সেটাই দেখানো হয়েছে। এরপর শুরু হয় বৌদির পরবর্তী প্রচেষ্টা, এবারের আয়োজন প্রোগ্রেসিভ লাভ সিন। এই দৃশ্যে অমর গাঙ্গুলিকে নেওয়া হয় পুলিশ সার্জেন্ট হিসাবে। কল্পিত জানলার নিচের দিকে তাকিয়ে তৃপ্তি মিত্র শম্ভু মিত্রের কাছে দৌড়ে এসে জানান যে রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং সে নিশ্চয়ই শম্ভু মিত্রকে ধরতে আসছে। তাই বৌদি শম্ভু মিত্রকে পালাতে বলেন। বৌদি জানিয়ে দেন যে শম্ভু মিত্র এই দৃশ্যে একজন আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। এই ধরনের প্রেমের গল্প, রাজনৈতিক নেতা, যে প্রেমিক এবং প্রেমিকা আছে, আমরা অনেক রবীন্দ্রনাথের লেখা এগুলো দেখেছি। 4 অধ্যায়, বেলা শেষেও খানিকটা, তাই তো, ঘরে বাইরে, এইসব রাজনৈতিক বিষয়ের উপস্থাপনা তাদের এবং দলের পক্ষে ভালো হবে না বলে শম্ভু মিত্র এবং অমর গাঙ্গুলি মত দেন। যেহেতু রাজনীতির ব্যাপার, কোথায় কারাতে ঘা লাগবে, নাটক বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য ঠিক না। তখন বৌদি বোঝান যে রাজনৈতিক নেতা না হলে গল্পে রাজনৈতিক তাৎপর্য আসে না, গল্পটাও প্রগতিশীল হবে না। সকলেই তা মেনে নিলে বৌদি শম্ভু মিত্রকে আবার পালাতে বলেন। সিঁড়ি দিয়ে পুলিশ আসতে পারে ভেবে তিনি শম্ভু মিত্রকে জানলা দিয়ে পালাতে বলেন, কিন্তু শম্ভু মিত্র প্রথমে দ্বিধা করলেও তৃপ্তি মিত্র অর্থাৎ বৌদির মুখে তুমি বীর কথাটি শুনে কাল্পনিক জানলা দিয়ে লাফানোর সিদ্ধান্ত নেন। সবই ভঙ্গিমা, বারবার বলছি। শম্ভু মিত্র আবেগের মুহূর্তে প্রথমে বার্নার্ড সব বলতে গিয়েও ভুলে গিয়ে বলে তুলসী লাহিড়ীর পথিকের সংলাপ। তারপর নিচে লাফিয়ে উপরের দিকে তাকানোর ভঙ্গি করেন, কিন্তু এর এই লাফ দেখেই ততক্ষণে খৈনি খেতে ব্যস্ত অমর গাঙ্গুলি তাকে চোর ভেবে ধরতে ছোটেন। তবে কিছুক্ষণের মধ্যেই অমর গাঙ্গুলি গম্ভীরভাবে জানিয়ে দেন এই অভিনয় দৃশ্যেও তার হাসি পায়নি। ফলে বৌদি তার উপরে রেগে যান। তখন শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে অপ্রিয় সত্য না বলার পরামর্শ দেন। এরপরই হাসির সন্ধানে জীবনকে উপলব্ধি করার কথা বলেন শম্ভু মিত্র, আর তার জন্যই ঘরের 4 দেওয়াল থেকে বাইরে বেরানোর পরামর্শ দেন। যে এতক্ষণ তারা যা যা নাটকের সিকোয়েন্স চিন্তা করছিল সবই ঘর বা ঘর কেন্দ্রিক, তাই এখন তিনি বললেন বাইরে, মানে ঘরের বাইরে, 4 দেওয়ালের বাইরে গিয়ে নাটকের সন্ধান। এর ভিতরে যে গভীর তাৎপর্য আছে সেটাই আসছি, আমি প্রথমে বিষয়টা আলোচনা করছি। কিন্তু দুজনে বাইরে বেরিয়েও ব্যস্ত জনজীবনে হাসির কোনো উপকরণই খুঁজে পান না। এই সময় খাদ্য বস্ত্রের দাবি জানিয়ে একটা মিছিল আসতে দেখা যায়। উল্টো দিক থেকে পুলিশ আসতে দেখে শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি পালিয়ে যান। সার্জেন্ট জানিয়ে দেন শোভাযাত্রা ফিরে না গেলে তারা গুলি চালাতে বাধ্য হবেন, কিন্তু মিছিল ফেরে না। আন্দোলনকারীদের স্লোগান চলতেই থাকে, গুলি চালায় পুলিশ। মিছিলের সামনে থাকা একটি ছেলে এবং একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলির কাছে জানতে চান তার হাসি পাচ্ছে কিনা, এবং উত্তরে নিজেই মন্তব্য করেন এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। নাটক শেষে ধীরে ধীরে পর্দা নেমে আসে। তো এইভাবেই মানে একটা হাসির খোরাক বা একটা নাটকের আড়ালে কিভাবে বাস্তব জীবনকে তুলে ধরা হয়েছে, যে বাস্তব জীবন শুধুমাত্র হাসি এবং কি বলবো লঘু হাস্যরসের ওপর ডিপেন্ডেন্ট নয়, জীবনটা খুবই কঠিন কুঠার আঘাত দিয়ে চলে, সেটাই তুলে ধরা হয়েছে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে অভিনেতা ও নাট্যকার শম্ভু মিত্র বিভাব নাটকটি তার নাট্যভাবনা ও জীবনবোধের একটা বিশিষ্ট প্রকাশ হয়ে আছে। নাটকের শুরুতেই শম্ভু মিত্র গ্রুপ থিয়েটার তথা প্রযোজনার ক্ষেত্রে আর্থিক সমস্যার ক্ষেত্রে তুলে ধরেছেন। এখনও যে বিভিন্ন নাটক বেশিরভাগ
যে নাট্যকারীদের তাদের পয়সাতেই চলে। এটা কিন্তু খুব বাস্তব একটা কথা। সত্যি এত টাকার জোগান আজও সেখানে নেই। আজকের দিনের কথা বলছি, আজও সেখানে নেই। পেশাদারি থিয়েটারকে বাদ দিয়ে অন্য ধারার নাটক থেকে সরকারের কর আদায়ের বিমাতৃসুলভ আচরণের কথাও উঠে এসছে নাট্যকারের কথায়, যে সরকার যে কর আদায় করে সেটাও। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য মঞ্চের উপকরণ বাদ দিয়ে শুধু ভঙ্গিকে নির্ভর করে দর্শকদের কল্পনা শক্তিকে গুরুত্ব দিয়ে কিভাবে নাটক অভিনয়ের কৌশল আয়ত্ত করা সম্ভব সে কথাও তিনি বলেছেন। যে যত জিনিস আমরা কম ইউজ করব তত খরচ, যাতে যতভাবে খরচটাকে কমানো যায়, যেহেতু টাকার জোগান কম, সেই সব এসছে। নাট্যদলের সম্পাদকের ফরমাশ অনুযায়ী হাসির নাটক মঞ্চস্থ করতে এই নাট্যরীতির প্রয়োগ করে সৌম্যমিত্র, অমর গাঙ্গুলি এবং তৃপ্তি মিত্র একাধিক নাট্য দৃশ্যের উপস্থাপনা করেন। তারপরে প্রযোজক তার যে যতটুকু যাতে দর্শক আসে, যাতে টাকা ইনকাম হয়, তাই কিছু টপিক বলে দেওয়া হয় যার উপরে নাটক করতে বাধ্য করা হয়, সেই প্রসঙ্গ এসছে। বাংলা নাটক কিভাবে জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার বদলে জনপ্রিয়তা অর্জনে তার লঘু দিককে তুলে ধরে, তাই দৃশ্যগুলিতে একের পর এক স্পষ্ট হয়ে ওঠে যে মূল জীবনবোধ থেকে সরে গিয়ে শুধুমাত্র অর্থ উপার্জনের লিপ্সায় কখনো কখনো নাটক কিভাবে লঘু, খুব খেলো হয়ে যায়। লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন, জীবনের কথা, যেগুলো কোনো একটা বড় কথা নয়, সেই দিকে কিভাবে চলে যায় সে প্রসঙ্গ উঠে এসছে। হাসানোর সব প্রচেষ্টায় ব্যর্থ হলে শেষে চরিত্ররা ঘর থেকে বাইরে বের হন বাস্তব জীবনে হাসির খোরাক সন্ধানের জন্য। প্রকৃত নাট্য ভাবনার অভাবকে যেন এভাবেই এই নাটক স্পষ্ট করে ওঠে নাট্যকার, যে প্রকৃত নাট্য ভাবনার যে কতখানি অভাব নাটকে, সেটাকেই যেন সৌম্যমিত্র দেখাতে চেয়েছেন। আর তা তীব্র হয় কাহিনীর শেষে, যখন খাদ্যের দাবিতে গুলি খাওয়া মানুষগুলোকে দেখিয়ে সৌম্যমিত্র বলেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। এটা কি হাসির খোরাক যে মানুষ গুলি খেয়ে মরছে? খাবারের অভাব, চারিদিকে দৈন্যতা, দুর্দশা, আমরা এগুলো না দেখিয়ে কি দেখাচ্ছি লাভ সিন, সেটা নাকি বেশি ইম্পর্টেন্ট? এটাতে কি মানুষের হাসি পাবে? এটাই জীবন, এটাই নাটকে উঠে আসা উচিত, কিন্তু আসছে না। এটাকেই তুলে ধরতে চেয়েছেন। পাশাপাশি নাটকের যে অভাব, প্রতিকূলতা, সেগুলোও আছে। নাটক এবং দর্শকদের রুচিকে এভাবেই বিভাব নাটকে চূড়ান্ত আঘাত করেছেন নাট্যকার। যে নাটক কতটা পর্যদস্ত, সে তার বিষয়ের দিক থেকে হোক, মানসিকতার দিক থেকে হোক এবং অর্থাভাবের দিক থেকেই হোক, সেটাকেই বিশেষত সৌম্যমিত্র এখানে তুলে ধরেছেন। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার প্রথমেই যেটা বললাম যে প্রশ্নোত্তর, প্রথমে লেখার জন্য প্রশ্নোত্তরের আগেও যেটা ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝে যাওয়া, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি প্রশ্নোত্তরে। পুরো নাটকটা লাইন বাই লাইন ধরে পড়িয়ে সমস্ত প্রশ্ন, আই রিপিট, সমস্ত প্রশ্ন, যত প্রশ্ন হতে পারে, এরমভাবে ব্লগ আকারেই আমি সমস্ত লিখিয়ে দিয়েছি। আমার চ্যানেলে ভিডিও সেকশনে আছে পার্ট 1 পার্ট 2 বিভাগ বলে, প্লিজ ওইরকম সিরিয়ালি দেখিও, কারণ আমি ওভাবেই লিখেছি, সেগুলো গিয়ে দেখো। তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা, আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, ভিডিওগুলো ভালো লাগলে সেটাও জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পাও। শুধু স্কুল না, ইন ফিউচার তোমরা কলেজে গেলে, কলেজে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন যা তোমাদের দরকার, সেগুলো, জব ওরিয়েন্টেড কোর্স, জবের বিভিন্ন সুযোগ সন্ধার সমস্ত কিছুই আপডেট পাবে। তো ইন ফিউচারও তোমার ভিডিওগুলো খুব কাজে লাগবে। দেখা হবে নেক্সট দিন আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।